আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। বিষয়টি হলো জল। জল সম্পর্কে আলোচনা করার আগে প্রথমেই জানতে হবে জলকে কোথায় কোথায় পাওয়া যায়। তোমরা জানো পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। আমাদের পৃথিবীর মধ্যে প্রায় 70% জল আছে এবং স্থলভাগ আছে কত 30%। এটা শুনেই আমরা উৎফুল্ল হতে পারি যে জল তো তাহলে প্রচুর আছে। বেশিরভাগ জল সাগর ও মহাসাগরের মধ্যেই আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, পৃথিবীতে যে সমস্ত সাগর মহাসাগর আছে তার মধ্যেই মোটামুটি 97.5% জল আছে। কিন্তু এই জলগুলোকে আমরা ব্যবহার করতে পারি না, কারণ এগুলো লবণাক্ত এবং নোনতা। আরও কিছু জল আছে হিমবাহ, মেরু প্রদেশের তুষারাবৃত অঞ্চলে প্রায় 1.9% জল আছে। তাহলে এই দুটো জলকে আমরা ব্যবহার করতে পারি না। প্রচুর পরিমাণ জল এখানে থাকলেও আমরা এগুলো ব্যবহার করতে পারি না। তাহলে কোন জলটা আমরা ব্যবহার করি না, এগুলো বাদ দিয়ে পড়ে থাকছে 0.6% জল। এই জলটাই হচ্ছে ফ্রেশ ওয়াটার বা যেটাকে মিষ্টি জল বলি, এটাকেই আমরা ব্যবহার করি। সারা পৃথিবীর লোক যেটুকু জলের উপর ব্যবহার করে বেঁচে আছে সেটা হলো 0.6% জল। তাহলে কি শিখলাম? জল প্রচুর থাকলেও আমাদের ব্যবহারের উপযোগী খুব একটা বেশি নয়, মাত্র 0.6%। এই মিষ্টি জল কোথায় থাকে? সাধারণত বৃষ্টির জল নদী, পুকুর বা বিভিন্ন হ্রদ কিংবা মাটির নিচে দীর্ঘদিন বৃষ্টি হওয়ার ফলে সেই বৃষ্টির জল চুইয়ে চুইয়ে মাটির বিভিন্ন শিলাস্তরের মধ্যে মিষ্টি জল সঞ্চিত হয়ে থাকে। এই মিষ্টি জলকে আমরা কিভাবে ব্যবহার করি এটা এখন দেখব। মিষ্টি জলকে ব্যবহার করা হয় গার্হস্থ্য কাজে 3.1%। গার্হস্থ্য কাজ বলতে আমরা প্রতিদিন জল কিছু পরিমাণ পান করি, স্নান করি, বাড়িঘর পরিষ্কার করি, বাসনপত্র ধুই, কাপড় জামা কাচি। এই প্রয়োজনে মোটামুটি 3.1% জল লাগে। শিল্পে জল লাগে, প্রতিটা শিল্পে একটু করে জল লাগে, সেটা হচ্ছে 1.3% জল লাগে। আর বেশিরভাগ জলটাই প্রয়োজন হয় কৃষি কাজে প্রয়োজন হয়। এই হচ্ছে মিষ্টি জলের ব্যবহার। এবার আমরা দেখব জল আমাদের কি কাজে লাগে, জলের প্রয়োজনীয়তা কি। প্রথম কাজ হলো জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, এর জন্য জলের প্রয়োজন আছে। প্রতিটা জীব বেঁচে থাকতে গেলে নানা রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ করতে হয়। সেই সমস্ত ক্রিয়া সম্পন্ন করতে গেলে জলের প্রয়োজন আছে। কোষে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। আমাদের শরীরে অনবরত প্রতি মুহূর্তে নানা রকম রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে। সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হতে গেলে, তোমরা তো জানো যে কোনো বিক্রিয়া সংগঠিত হতে গেলে একটা দ্রাবক লাগে। তা আমাদের কোষে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে সেগুলো হতে গেলে জলের ভূমিকা অনস্বীকার্য। গার্হস্থ্য প্রয়োজনে জলের দরকার আছে, মানে পান করা, স্নান করা এবং কাপড় জামা কাচা, এই সমস্ত দৈনন্দিন কাজ করতে জলের প্রয়োজন। রক্তের উপাদান। আমাদের রক্তে প্রায় 70% জল আছে। রক্তের কাজ কি? কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা।
তা সেই অক্সিজেন সরবরাহ করতে জলের একটা ভূমিকা আছে। উদ্ভিদের প্রয়োজনে জল মাটির নিচে বিভিন্ন শিলাস্তরের মধ্যে আছে। উদ্ভিদ কি করে? মাটি থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শিকড়ের মাধ্যমে মাটি থেকে জল গ্রহণ করে, সেই খনিজ লবণ এবং জল গ্রহণ করে সেগুলোকে পাতায় পৌঁছে দেয়। আবার পাতায় কি করে? খাদ্য তৈরি করে সেই সমস্ত খাবার বা গ্লুকোজ আবার জলের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়। তাহলে উদ্ভিদের প্রয়োজনেও জলের দরকার আছে। জলের এত সব প্রয়োজনের জন্য জলের অপর নাম আমরা কি জানি? জীবন বলা হয়। কারণ জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। জলের এত প্রয়োজনীয়তার কথা স্বীকার করে আমরা জলকে অস্বাভাবিক বিস্ময়কার যৌগ বলা হয়। মানে এই যৌগটা এমন একটা যৌগ যেটা মানুষের জীবনের পক্ষে প্রতি মুহূর্তে দরকার। এবার আমরা দেখব জলের কোন কোন ভৌত ধর্ম প্রাণের বিকাশের পক্ষে সহায়ক। জলের বিশেষ কতগুলো ধর্ম আছে, সেই ধর্মগুলো আমাদের প্রাণের পক্ষে সহায়ক। 1 নম্বর, হিমাঙ্ক স্ফুটনাঙ্ক। তোমরা জানো জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। স্বাভাবিক চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং জল মোটামুটি 0 থেকে বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জল তরল অবস্থায় থাকতে পারে। এই পাল্লার মধ্যে, এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে জলকে আমরা দ্রাবক হিসাবে ব্যবহার করতে পারি, যেটা অন্যান্য তরলের পাল্লাটা কিন্তু এত বেশি না। দ্বিতীয় জলের ফিচার হলো আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ অন্যান্য তরল অপেক্ষা অনেক উচ্চ মানের। সিজিএস পদ্ধতিতে দেখা গেছে জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ 4200 4200 জুল পার কেজি পার কেলভিন। জলের আপেক্ষিক তাপ এত উচ্চ মানের জন্য আমরা জলকে সেক দেওয়ার কাজে ব্যবহার করি। শরীরের কোনো জায়গায় যদি আঘাত লাগে, সেক দেওয়ার কাজে জলকে ব্যবহার করা হয়। কিংবা কোনো জিনিসকে সিদ্ধ করতেও আমরা জলকে ব্যবহার করি। দ্রাবক ধর্ম। যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে গেলে একটি দ্রাবকের প্রয়োজন হয়। সেই বিক্রিয়াটা ল্যাবরেটরি হোক কিংবা আমাদের শরীরের মধ্যেই হোক। জলের দ্রাবক ধর্ম অত্যন্ত উচ্চমানের, সেই জন্য জলকে সার্বজনীন দ্রাবক বলে। কেন জলকে সার্বজনীন দ্রাবক বলে? 1 নম্বর, জল হচ্ছে সহজলভ্য, অর্থাৎ সহজেই পাওয়া যায়। 2 নম্বর, জলকে আমরা নিরাপদে ব্যবহার করতে পারি, অর্থাৎ দ্রাবক হিসাবে জলকে যদি ব্যবহার করি এবং সেটা যদি কোনো কারণে আমাদের শরীরে পড়ে যায় তাতে কোনো ক্ষতি হয় না। 3 নম্বর, বেশিরভাগ যৌগ যেমন তড়িৎযোজী এবং সমযোজী যৌগ এগুলো প্রায় জলের মধ্যে দ্রবীভূত হয়। তড়িৎযোজী যৌগ বলতে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট। সমযোজী যৌগ বলতে চিনি, গ্লুকোজ। সমস্ত ধরনের যৌগগুলো জলের মধ্যে দ্রবীভূত হয়। আরেকটা কি 4 নম্বর, জল 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে এটাকে আমরা দ্রাবক হিসাবে ব্যবহার করি। এই সমস্ত কারণের জন্য জলকে আমরা সার্বজনীন দ্রাবক বলা হয়। প্রশ্নটা ভালো করে করবে, জলকে সার্বজনীন দ্রাবক কেন, এটা ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কৈশিক ক্রিয়া, অর্থাৎ ক্যাপিলারি অ্যাকশন বলা হয়। কৈশিক ক্রিয়াটা কি না, মাটির কণাগুলি ফাঁকে ফাঁকে বিভিন্ন জলকণা আটকে থাকে। উদ্ভিদ করে কি না, শিকড়ের মাধ্যমে মাটির মধ্যে থেকে ওই জলকণাগুলি
মাধ্যমে বিভিন্ন খনিজ লবণকে শোষণ করে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে পাতায় পাঠিয়ে দেয়। আবার সেখান থেকে খাদ্য তৈরি করে উদ্ভিদের উৎপন্ন খাদ্য কৈশিক ক্রিয়ার মাধ্যমেই আবার বিভিন্ন শরীরের বিভিন্ন বা গাছের বিভিন্ন অন্যান্য যে পার্টস আছে সেখানেও পাঠিয়ে দেয়। এই হচ্ছে জলের উল্লেখযোগ্য ফিচার, তার জন্য জল এত আমাদের মূল্যবান। এবার আমরা দেখব পানীয় জল, যেটা আমরা খাই, যে মিষ্টি জল আমরা পান করি, সেই পানীয় জলের কি কি গুণাবলী থাকা দরকার, এটা ভালো করে পড়ব। 1 নম্বর, বর্ণ ও গন্ধ। পানীয় জল হবে বর্ণহীন এবং গন্ধহীন, কোনো কালার থাকবে না, জল যেরকম পরিষ্কার জল হবে এবং গন্ধ থাকবে না। 2 নম্বর, ভাসমান অপদ্রব্য। পানীয় জলে কোনো ভাসমান অপদ্রব্য থাকবে না, অর্থাৎ জলের মধ্যে কোনো ইমপিউরিটি জলের মধ্যে উপরে ভেসে থাকবে না। 3 নম্বর, পানীয় জল হবে সুস্বাদু বা টেস্টি, খেতে ভালো হবে। 4 নম্বর, জলের মধ্যে কিছু কিছু খনিজ লবণ উপস্থিত থাকবে। মনে রাখবে, আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের খনিজ লবণের দরকার হয়। মোটামুটি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কিছু ডিজলভ কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে থাকবে, কারণ এই সমস্ত মেটালগুলো আমাদের শরীরের বৃদ্ধির জন্য অত্যন্ত দরকার। 5 নম্বর, পানীয় জলের পিএইচ মোটামুটি 7-এর কাছাকাছি হবে, 7-এর খুব বেশিও হবে না, কমও হবে না। ডিজলভ অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন, পানীয় জলে সামান্য পরিমাণ ডিজলভ অক্সিজেন থাকতে হবে। 7 নম্বর, ক্ষতিকারক পদার্থ। পানীয় জলের মধ্যে কোনো হার্মফুল মেটাল বা ক্ষতিকারক পদার্থ থাকবে না। ক্ষতিকারক পদার্থ বলতে কপার, লেড, মার্কারি, এই সমস্ত মেটালগুলো বা আর্সেনিক, এই সমস্ত মেটালগুলো যদি পানীয় জলে প্রচুর পরিমাণ থাকে, সেগুলো কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে পানীয় জলে কি বললাম, কোনো ক্ষতিকারক পদার্থ থাকবে না। 8 নম্বর, পানীয় জল হবে রোগ জীবাণু মুক্ত। জলের সাথে বিভিন্ন রোগ জীবাণু মিশে থাকলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায় এবং অনেক সময় সেগুলো মৃত্যুর কারণ হয়েও দাঁড়ায়। জলের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, নানা রকম জীবাণু মিশে থাকে। তার ফলে কি হয়, অনেক রকম জলবাহিত রোগ দেখা যায়। কি কি রোগ? ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি নানা রকম রোগ আমাদের দেখা যায়। তাই পানীয় জল আমাদের কি হবে না, রোগ জীবাণু মুক্ত হতে হবে। কোনো জলে কতগুলো ক্ষতিকারক রোগ জীবাণু আছে কিনা বা কি পরিমাণ আছে তা যে পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায় তাকে বলে কলিফর্ম কাউন্ট বলা হয়। তাহলে কলিফর্ম কাউন্ট কি? কলিফর্ম কাউন্ট হলো জল সংক্রমণের একটি পরীক্ষা, যার সাহায্যে প্রতি 100 মিলিলিটারে কলিফর্ম ব্যাকটেরিয়া বা এস্চেরিসিয়া কোলাই এর আবাসন সংখ্যা গণনা করা হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি পানীয় জলের গুণাবলী। এরপর আমরা দেখব যে জল পরিশোধন এবং পানীয় জল প্রস্তুতি। আমরা যে পানীয় জল ব্যবহার করি সেগুলো কিভাবে পরিশোধন করা হয়, কিভাবে পাওয়া যায়, সেগুলো দেখব। প্রথম হচ্ছে টিউবওয়েল বা পাম্প। আজকাল আমরা বেশিরভাগই কি করি, টিউবওয়েল থেকে, মাটির নিচু থেকে পাম্পের সাহায্যে বা কখনো কখনো কোনো বাড়িতে পাম্পের সাহায্যে মাটির নিচের জল বা ভূগর্ভস্থ জল আমরা ব্যবহার করি। এগুলো কিভাবে পাওয়া যায় না, হাজার হাজার বছর আগে বৃষ্টির জল, দীর্ঘদিন ধরে বৃষ্টির পড়ার ফলে
বৃষ্টির জল মাটির বিভিন্ন শিলাস্তর ভেদ করে মাটির নিচে চলে যায়। সেখানে মাটির নিচে দীর্ঘদিন থাকার ফলে এর সঙ্গে নানা রকম মিনারেল এবং অন্যান্য জিনিস মেশে জলটাকে সুস্বাদু করে তোলে। এই জলটাকে আমরা পাইপ দিয়ে কিংবা পাম্পের সাহায্যে এটা ব্যবহার করি। এই জল ব্যবহার করলে সাধারণ ক্ষেত্রে কোনো পরিশোধনের দরকার হয় না, এটা অমনি ব্যবহার করে। তবে কোনো কোনো অঞ্চলে এই জলটা কখনো বিশুদ্ধ নয়, সেক্ষেত্রে জলটা টেস্ট করে তবেই কিন্তু ব্যবহার করতে হয়। দ্বিতীয় হলো প্রাকৃতিক জল। কোনো জায়গায় টিউবওয়েল বা পাম্প বসিয়ে ওয়াটার লেভেল এত নিচে যে সেই জল ব্যবহার করা যায় না, সেই সমস্ত ক্ষেত্রে পুকুর, নদী বা হ্রদ থেকে জল নিয়ে সেই জলটাকে আমাদের ব্যবহারের উপযোগী করে আমরা পানীয় হিসাবে ব্যবহার করি। তা সেইগুলো কি করে পরিশোধন করা হয় সেইগুলো জানতে হবে। তা পুকুর, নদীর জলকে মোটামুটি 3টে বিষয় এলিমিনেট করা হয়। 1, ভাসমান অপদ্রব্য অপসারণ। জলের মধ্যে যদি কোনো ধুলো, বালি বা এই সমস্ত থাকে সেগুলোকে অপসারণ করতে হবে। B, কলয়েডীয় অপদ্রব্য অপসারণ। কিছু জল দেখা যায় ঘোলাটে, সেই ঘোলাটেটা দূর করতে কলয়েডীয় অপসারণ দূর করতে হবে। আর C হচ্ছে রোগ জীবাণু মুক্তকরণ, মানে জল থেকে রোগ জীবাণু মুক্ত করতে হবে। প্রথমেই আমরা দেখব ভাসমান অপদ্রব্য কি করে অপসারণ করা হয়। ভাসমান অপদ্রব্য বলতে জলের মধ্যে যে সমস্ত ধুলো, বালি এই সমস্তগুলো আছে সেইগুলো কি করে অপসারণ করা হয় সেগুলো দেখব। বড় বড় শহরে এখান থেকে করা হয়। এটি মনে করো নদী বা হ্রদ থেকে জলটাকে কি করা হয়, পাম্পের সাহায্যে একটা বড় ট্যাঙ্কের মধ্যে নিয়ে নেওয়া হয়, 1 নম্বর। দ্বিতীয় উপায় কি করব, এর মধ্যে ফটকিরি মেশানো হয়। ফটকিরি মিশিয়ে রেখে দেওয়া হয় অনেকক্ষণ। ফটকিরি মিশিয়ে দিলে কি ঘটবে না, এই যে জলের মধ্যে বালি কণা, মৃত্তিকা কণা, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, সেগুলো কি হয়, এগুলো আস্তে আস্তে পাত্রের নিচে থিতিয়ে পড়বে। তাহলে অশুদ্ধিগুলো বা ভাসমান অপদ্রব্যগুলো এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাত্রের নিচে থিতিয়ে পড়ে। উপর থেকে ভালো জলটাকে পাম্পের সাহায্যে একটা ফিল্টার বেডের মধ্যে ফেলা হয়। ফিল্টার বেডের উপরে থাকে এখানটায় মিহি বালি, মোটা বালি, এখানে কার্বন কণার একটা বেড থাকে, এখানে ছোট ছোট নুড়ি, বড় নুড়ি। তা জল পড়লে প্রত্যেকটা স্তরের মধ্যে দিয়ে জলটা চুঁইয়ে পাস হয়, আর যত পাস হবে জলটা আরও পরিশ্রুত হয়ে নিচের দিকে একটা কন্টেনারের মধ্যে জমা হয়। এবার এটাকে আমরা ব্যবহার করতে পারি। এই হচ্ছে ভাসমান অপদ্রব্য অপসারণ। 2 নম্বর, যে জলটা পাওয়া গেল এই জলটার মধ্যে কিছু কলয়েডীয় পার্টিকেল থাকতে পারে, যেগুলো এই পদ্ধতিতে অনেক সময় দূর হয় না। সেটাকে কিভাবে দূর করবে না, কলয়েডীয় অপদ্রব্য অপসারণ। একটি বড় লোহার ট্যাঙ্ক নিয়ে নেওয়া হয়। এই ট্যাঙ্কের মধ্যে ওই জল যার মধ্যে কিছু কলয়েডীয় অপদ্রব্য আছে সেটাকে নিয়ে নেব। এইবার এর মধ্যে ফটকিরি কিংবা অ্যালুমিনিয়াম সালফেট এর মধ্যে যোগ করা হয়, বা একটা ফটকিরিকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়। রেখে দিলে কি ঘটবে না, এর মধ্যে যে কলয়েডীয় অশুদ্ধি আছে সেগুলো আস্তে আস্তে থিতিয়ে এর নিচে পড়ে যাবে, এর মধ্যে পড়ে যাবে। এবার ওপরের জলটাকে অন্য জায়গায় সরিয়ে ওপরের জলটাকে পাম্প করে আবার এরকম একটা ফিল্টার বেডের মধ্যে দিয়ে পাঠানো হয়। ফিল্টার বেডের মধ্যে দিয়ে পাঠালে কি হয়, জলটা চুঁইয়ে আবার যখন আসবে এখান থেকে যে জলটা পাওয়া যায় সেটা কিন্তু মোটামুটি তার মধ্যে থেকে কলয়েডীয় অশুদ্ধিটা দূর হয়।
তা দুটো পদ্ধতিতে ভাসমান অপদ্রব্য এবং কলয়েডীয় পদার্থ অপসারিত হলেও রোগ জীবাণু কিন্তু পুরোপুরি যায় না। জলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া বা এই জাতীয় কোনো রোগ জীবাণু থেকে যায়। সেগুলোকে দূর করতে গেলে কতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। একটা হচ্ছে স্ফুটন, 2 নম্বর হচ্ছে ক্লোরিনেশন, আর 3 নম্বর হচ্ছে ইউভি রশ্মি পাস করিয়ে যেতে হয়। স্ফুটন পদ্ধতিতে কি, যে জলটা পেলাম সেই জলটাকে নিতে হবে। জলটাকে নিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো। উত্তপ্ত করে যে জলটা পাওয়া যায়, অনেক সময় কিছু ইমপিউরিটি থাকে, সেটাকে ছেঁকে নিয়ে সেই জলটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা অতি প্রাচীন পদ্ধতি। দেখবে শরীর খারাপ হলে ডাক্তারেরা জলকে ফুটিয়ে খেতে বলে, বিষয়টা হলো সেই রকম। তাহলে জলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে, বেশিরভাগ ব্যাকটেরিয়া মোটামুটি 60 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি গরম করা যায়, তাহলে সেগুলো কিন্তু মারা যায়। তাহলে ভাসমান ব্যাকটেরিয়াগুলো মারা গেল, এই জলটাকে আমরা, জলের মধ্যে যে রোগ জীবাণু ছিল সেগুলো দূর হয়, এই জলটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই পদ্ধতির কিছু অসুবিধা আছে। কি অসুবিধে? জলটাকে ফুটিয়ে বারবার ব্যবহার করা অনেক খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। 2 নম্বর, অনেক সময় কি হয় না, এই জলটা ফুটিয়ে রেখে দিলে কিছুদিন পর এই জলের মধ্যে আবার জীবাণু মিশে যাওয়ার সম্ভাবনা আছে। জল থেকে জীবাণু মুক্তকরণের আরও পদ্ধতি হলো ক্লোরিনেশন, অর্থাৎ জলটাকে ক্লোরিনেশন বা ক্লোরিন ব্যবহার করো, ব্লিচিং পাউডার ব্যবহার করো, KMNO4 ব্যবহার করো বা ওজোন গ্যাস ব্যবহার করো। জলটাকে একটা বড় কন্টেনারে নেওয়া হয়, তার মধ্যে ক্লোরিন যোগ করা হয় কিংবা ব্লিচিং পাউডার যোগ করা হয়। ক্লোরিন যোগ করলে কি হয়, জলের মধ্যে ক্লোরিন যোগ করলে লক্ষ্য করো H2O+Cl2 জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। এই জায়মান অক্সিজেনে বিভিন্ন রোগ জীবাণুকে, জলের মধ্যে যে রোগ জীবাণু থাকে বা ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে, তাদের উপর ক্রিয়া করে তাদের নষ্ট করে। ব্লিচিং পাউডারও তাই। ব্লিচিং পাউডার সামান্য পরিমাণ যোগ করে ওখানে আমরা সেখান থেকে ব্লিচিং পাউডার থেকে ক্লোরিন পাওয়া যায়, সেটা জলের সঙ্গে মিশে এও জায়মান অক্সিজেন তৈরি করবে, এটা রোগ জীবাণুকে নষ্ট করবে। KMNO4ও তাই, জলের সঙ্গে মিশে লক্ষ্য করো জায়মান অক্সিজেন তৈরি করে। ওজোন ব্যবহার করলেও তাই, ওজোন ডিকম্পোজ হয়ে জায়মান অক্সিজেন তৈরি করে এবং এটা জলের মধ্যে যে রোগ জীবাণু আছে সেগুলোকে নষ্ট করে। কিন্তু ক্লোরিন ব্যবহার করে জল থেকে রোগ জীবাণু অপসারিত করার কিছু অসুবিধে আছে। এক, ক্লোরিনটা বেশি করে ব্যবহার করলে কিন্তু ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। সেই জন্য জলটাকে আগে পরীক্ষা করে নেওয়ার দরকার আছে। 2 নম্বর, জল থেকে ক্লোরিন অপসারিত করলেও জলের মধ্যে ক্লোরিন সামান্য পরিমাণ থেকে যায়, ফলে জলের স্বাদ নষ্ট হয়ে যায়। অর্থাৎ সেই জলটা পান করার সময় একটা বাজে গন্ধ পাওয়া যায় এবং এতে জলের স্বাদ নষ্ট হয়ে যায়। জল থেকে জীবাণু আলাদা করার আরেকটি পদ্ধতি হলো ইউভি রশ্মি। এক্ষেত্রে মার্কারি ভেপার ল্যাম্পকে ইউভির উৎস হিসাবে ব্যবহার করা হয়। সেই মার্কারি ভেপার ল্যাম্পকে জলের মধ্যে দিয়ে পাস করা হয়। ইউভি রশ্মি যখন জলের মধ্যে পড়বে, জলের মধ্যে পাস করবে, এর মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া বা জীবাণু আছে ইউভির অ্যাকশানে সেগুলো নষ্ট হয়ে যায় এবং সেই জলটাকে আমরা ব্যবহার করতে পারি। এতে সুবিধে হচ্ছে জলের স্বাদটা কিন্তু নষ্ট হয় না। কিন্তু আবার অসুবিধেও আছে। যদি কোনো কারণে জলে ভাসমান অপদ্রব্য থাকে বা অদাব্য পদার্থ থাকে, তাহলে ইউভি রশ্মি পাস করলে সেই অপদ্রব্যর উপর ইউভি রশ্মি পড়ে, ফলে জল থেকে পুরোপুরি জীবাণুমুক্ত হয় না। আমি জল বিশুদ্ধীকরণের অনেক উপায় বললাম, তোমরা বইটা ভালো করে পড়বে, তাহলেই বিষয়টা
বুঝতে পারবে। আজকে এখানেই শেষ করছি।